শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধারের টাকা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাদ্রিপাড়ে। বাড়িতে আটকে 4 জনকে বেধড়ক পেটানোর অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে। ধারের টাকা না মেটানোয় পাওনাদারের প্রাণনাশের হুমকির পর নিখোঁজ ব্যক্তির সন্ধানে গিয়ে বেধড়ক মার খেলেন প্রতিবেশী 4 জন। ঘটনাটি ঘটেছে কাছাড়ের উদারবন্দ বিধানসভা কেন্দ্রের বাদ্রিপাড়ের পাশাপাশি 2টি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। প্রহৃত 4 জনকে উদ্ধার করার পাশাপাশি উত্তেজনা প্রশমনে অভিযুক্ত ইসলাম উদ্দিন চৌধুরীর 2 স্ত্রীকে শিলচর সদর থানায় তুলে আনে পুলিশ। মার খাওয়া ব্যক্তিরা অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন। মার খেয়েছেন সঞ্জীব বিন, সুনীল গোয়ালা, দীপচাঁদ বিন এবং দিলীপ বিন। জানা গেছে বাদ্রিপাড় 3য় খণ্ডের বাসিন্দা বছর 45-এর মুন্না বিন 4র্থ খণ্ডের ইসলাম উদ্দিন চৌধুরীর কাছ থেকে 3000 টাকা ধার নিয়েছিলেন। ধারের টাকা না মেটানোয় শনিবার ইসলাম উদ্দিন চৌধুরীর ছেলে মুন্না বিনের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসেন। দেনা পরিশোধ না করলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। হুমকির পর ওই দিন গভীর রাত থেকে গ্রামে আর খুঁজে পাওয়া যায়নি মুন্না বিনকে। সঞ্জীব বিন জানান, পরদিন অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত মুন্নাকে খুঁজে না পাওয়ায় আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা চলে যান ইসলাম উদ্দিন চৌধুরীর বাড়িতে। উদ্দেশ্য ছিল কোনো খোঁজ পাওয়া যায় কিনা এ ব্যাপারে আলোচনা করা। কিন্তু অভিযোগ হলো ওই বাড়িতে যাবার পরই ইসলাম উদ্দিন চৌধুরী সহ তার স্ত্রী সন্তানরা মিলে সঞ্জীবদের বেঁধে বেধড়ক পেটান। মাথা পলিথিন দিয়ে ডেকে পেটানো হয়। মেরে হাত ভেঙে দেওয়া হয় দীপচাঁদ বিনের। নাকে ঘুষি মারায় প্রচুর রক্তক্ষরণ হয় সঞ্জীবের। সুনীল গোয়ালার মাথা ফাটিয়ে দেওয়া হয় রড দিয়ে আঘাত করে। মারের চোটে কোমরে আঘাত পান দিলীপ বিন। উদারবন্দের চা বাগান এলাকার বাসিন্দারা এভাবে ইসলাম উদ্দিন চৌধুরীর বাড়িতে আটক অবস্থায় মার খেয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে বাড়ির বাইরে বজরং দল, হিন্দুরক্ষী বাহিনী সহ বহু সাধারণ মানুষের জমায়েত হয়। ক্ষুব্ধ জনতা ইসলাম উদ্দিন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের আটক করার দাবিতে রীতিমতো রাস্তা ঘেরাও করেন। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সঞ্জীব বিনরা অভিযোগ করেন, ইসলাম উদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যরা বলেছেন তাদের এলাকা পাকিস্তান, এই এলাকায় হিন্দুদের জায়গা হবে না। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই অবস্থায় উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশ বাড়ি থেকে 2 মহিলা সদস্যকে তুলে নিয়ে আসে। খবর হলো পুলিশ আস্তে আস্তে ফেরার হয়ে যান ইসলাম সহ তার ছেলেরা। ঘটনার পর উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম শিলচর সদর থানায় এসে প্রহৃতদের সঙ্গে দেখা করেন। জঘন্য এই ঘটনায় কড়া ব্যবস্থা নিতে সদর পুলিশের ওসিকে অনুরোধ করেন তিনি। বজরং দলের তরফে যুবনেতা মিঠুন রায় হুঙ্কার দেন, এভাবে হিন্দুদের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না। পুলিশ ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলনে নামবে বজরং দল। অপরদিকে বিজেপি সাম্প্রদায়িক নয়, সংখ্যালঘু এলাকায় উন্নয়নে প্রমাণিত বললেন দীপায়ন চক্রবর্তী। রবিবার মধুরবন গাংপার এলাকায় 1,60,00,000 টাকা ব্যয়ে জল জীবন মিশনের আওতাধীন পিএইচই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বিজেপি সরকার সাম্প্রদায়িক নয়, সংখ্যালঘু ও মুসলিম অধ্যুষিত এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে, যা তার স্পষ্ট প্রমাণ। তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জল প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতেই বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিধায়ক আরও বলেন, প্রয়াত বিমলাংশু রায়ের আমলে এই পিএইচই প্রকল্পের সূচনা হলেও কংগ্রেস সরকারের সময় দীর্ঘদিন ধরে প্রকল্পটি অবহেলিত অবস্থায় পড়েছিল। বছরের পর বছর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে এলাকার মানুষ পানীয় জলের চরম সমস্যার সম্মুখীন হন। বর্তমান বিজেপি সরকারের আমলেই ফের প্রকল্পটি সচল করা হয়েছে এবং বাস্তবায়নের মাধ্যমে আজ তা উদ্বোধনের পর্যায়ে পৌঁছেছে। বক্তব্যে বিধায়ক কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকার উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে মানুষের মৌলিক সমস্যার সমাধানে তারা ব্যর্থ হয়েছে। বিজেপি সরকার কথা নয়, কাজের মাধ্যমে উন্নয়ন করে দেখাচ্ছে। অপরদিকে তরুণদের হৃদরোগে মৃত্যুতে দায়ী নয় কোভিড ভ্যাকসিন, দাবি এইমসের বিশেষজ্ঞদের।
কোভিড অতিমারির পর থেকে দেশে তরুণ প্রজন্মের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। অনেকেই মনে করছিলেন এর সঙ্গে তড়িঘড়ি তৈরি হওয়া কোভিডের ভ্যাকসিনের সম্পর্ক রয়েছে, যদিও এইমসের বিশেষজ্ঞরা জানিয়ে দিলেন কম বয়সীদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এবং কোভিডের টিকার মধ্যে কোনো সম্পর্ক নেই। যদিও গবেষণায় তরুণ প্রজন্মের হৃদরোগ আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর কারণ অস্পষ্ট। আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন বলছেন এইমসের বিশেষজ্ঞ দল। এইমসের চিকিৎসক গবেষকদের বক্তব্য, ভারতে তরুণদের মধ্যে আকস্মিক মৃত্যুর প্রধান কারণ করোনারি আর্টারি ডিজিজ, তবে বেশ কিছু ক্ষেত্রের মৃত্যুর কারণ নিয়ে দোষা তৈরি হয়েছে। গবেষকরা বলছেন ওইসব মৃত্যুর কারণ জানতে আধুনিক ময়নাতদন্তের প্রয়োজন। পাশাপাশি তরুণ প্রজন্মের হৃদরোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য সচেতনতার কথা বলা হয়েছে। গবেষণায় তরুণ প্রজন্মের হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর জন্য কোভিড ভ্যাকসিনকে দায়ী করা হয়নি। দিল্লির এইমসের চিকিৎসক ও গবেষক ডক্টর সুধীর আরাবা বলেন, আশা করি মানুষের কাছেও বিষয়টি এবার বোধগম্য হবে। অপরদিকে জিরিঘাটে ড্রাগস সহ ধরা পড়ল 2 বিক্রেতা। ড্রাগসের রমরমা লক্ষ্মীপুরে। ড্রাগসের কারণেই নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ, কিন্তু পুলিশও বসে নেই। ড্রাগসের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে কাচার পুলিশ। এবার পুলিশের অভিযানে জিরিঘাটে ধরা পড়ল ড্রাগস সহ 2 বিক্রেতা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে জিরিঘাট বাগখাল রোডের জিরিঘাট চা বাগানের কাছে দলবল নিয়ে অত পেতেছিলেন জিরিঘাট থানার ওসি রানা কুমার নাগ। দুপুর 2:15 নাগাদ AS11AE 6824 নম্বরের একটি স্কুটিতে করে 2 ব্যক্তি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তল্লাশি চালায় জিরিঘাট পুলিশ। তল্লাশি অভিযানে এই 2 ব্যক্তির কবজা থেকে একটি সাবান কেস এবং 14টি হেরোইন ভর্তি বায়াল বাজেয়াপ্ত করে পুলিশ। তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন সহ স্কুটিটিও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় জেরিঘাট শেখ বস্তির ড্রাগস বিক্রেতা আলিমুদ্দিন শেখ এবং আকল আলীকে। বাজেয়াপ্ত হেরোইনের ওজন 14 গ্রাম। লক্ষ্মীপুরের সিডিএসপি পৃথ্বীরাজ রাজখুয়া এবং ওসি রানা কুমার নাথের নেতৃত্বে এই সাফল্য আসে। বাজেয়াপ্ত হেরোইনের বাজার দর 7 লক্ষ টাকা হবে বলে অনুমান। সিডিএসপি পৃথ্বীরাজ রাজখুয়া জানান, স্থানীয় খুচরো ড্রাগস বিক্রেতাদের কারণে এই এলাকার যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন। জিরিঘাট পুলিশ ধৃত 2 ড্রাগস বিক্রেতার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। অপরদিকে 7 অধ্যাপক দিয়ে শুরু হচ্ছে অসমীয়া বিভাগ। ছাড়পত্র ইউজিসির। মন্ত্রকের নির্দেশের অপেক্ষায় আসাম বিশ্ববিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচরের মূল ক্যাম্পাসে অসমীয়া বিভাগ শুরু করার বিষয়টি আরও এক ধাপ এগোলো। গত 12 নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারিকে একটি চিঠি পাঠিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে অসমীয়া বিভাগ শুরু করার ব্যাপারে সবুজ সংকেত জানিয়েছে। মোট 7 জন শিক্ষক ও 2 জন অশিক্ষক কর্মী নিয়ে এই বিভাগ শুরু হচ্ছে। এই চিঠির একটি কপি আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছেও পাঠিয়েছে। রেজিস্ট্রার প্রত্যুষ কিরণ নাথ খবরটি সত্যতা স্বীকার করে জানিয়েছেন তারা মন্ত্রকের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। তবে জানা গেছে ইউজিসির চিঠির কপির সূত্র ধরেই আগামী 18 ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে। গত মাসের 12 তারিখ ইউজিসির আন্ডার সেক্রেটারি অঞ্জু মোহন গলহোত্রা শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি জেনিফার তির্কিকে একটি চিঠিতে আসাম বিশ্ববিদ্যালয়ে অসমীয়া বিভাগ চালু করার ব্যাপারে সবুজ সংকেতের বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আসাম বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া বিভাগ চালু করার ব্যাপারে এবছরের 28 অক্টোবর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মন্ত্রক থেকে তা পর্যালোচনা করে দেখার জন্য ইউজিসির কাছে পাঠানো হয়। ইউজিসির স্ট্যান্ডিং এক্সপার্ট কমিটি পুরো প্রস্তাবটি পর্যালোচনা করে দেখার পর গত 3 নভেম্বর এ ব্যাপারে আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করে। বিশ্ববিদ্যালয় সেখানে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশনও তুলে ধরে অসমীয়া বিভাগ খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব যুক্তি তুলে ধরে তার সঙ্গে সহমত পোষণ করে এক্সপার্ট কমিটি তা ইউজিসিকে জানিয়ে দেয়। এরই ভিত্তিতে ইউজিসি শিক্ষা মন্ত্রকের কাছে নিজেদের অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
প্রস্তাবিত অসমীয়া বিভাগে শিক্ষকের পদ থাকছে 7টি। এর মধ্যে রয়েছেন একজন প্রফেসর, 2জন অ্যাসোসিয়েট ও 3জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এছাড়াও একজন করে এলডিসি ও এমটিএস অর্থাৎ 2জন অশিক্ষক কর্মচারীও থাকছেন অসমীয়া বিভাগে। আসাম বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা মন্ত্রক থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশ পায়নি। শিক্ষা মন্ত্রককে লেখা ইউজিসির চিঠির কপি অবশ্য তারা পেয়েছে, তবে 18 ডিসেম্বর এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় এ ব্যাপারে আলোচনা হবে। রেজিস্ট্রার প্রদোষ কিরণনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নির্দেশ যত তাড়াতাড়ি আসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অগ্রাধিকারের ভিত্তিতে অসমীয়া বিভাগ শুরু করে দেওয়ার কাজ শুরু করে দেবে। একই সঙ্গে মন্ত্রক থেকে আনুষ্ঠানিক নির্দেশ আসার পরে শুরু হবে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ প্রক্রিয়া। অপরদিকে শিলচরে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর দম্পতির। মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন শিলচরের এক দম্পতি। শনিবার শিলচর বঙ্গভবনের পাশে থাকা হেনা রসুইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিলচর আতালবস্তির বাসিন্দা সুদীপ্ত নারায়ণ শিকদার এবং পাপিয়া শিকদার মরণোত্তর দেহ দান করেন। এই অনুষ্ঠানে তাদের ছেলে সত্যম শিকদারও উপস্থিত ছিলেন। এই মহৎ উদ্যোগের সাক্ষী ছিলেন হিউম্যান সায়েন্স ফোরামের সদস্যদের মধ্যে বিবেক আচার্য, আদিম মজুমদার, সমীর বুশ, খাদিজা লস্কর, সুকল্পা দত্ত ও স্নিগ্ধনাথ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন হেনা রসিকের স্বত্বাধিকারী এবং বিজ্ঞানকর্মী বিজয়া কর। এই মানবিক কর্মের অংশীদার হতে পেরে শিকদার দম্পতি নিঃসন্দেহে এক গভীর প্রশান্তি অনুভব করেছেন। তাদের এই আত্মত্যাগের সিদ্ধান্ত নিঃসন্দেহে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। উপস্থিত সবাই শিকদার দম্পতির এই মানবিক কাজের জন্য তাদের উষ্ণ প্রশংসা করেন, এমনকি তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে কিছু উপহার সামগ্রীও হাতে তুলে দেন। দম্পতির এই সিদ্ধান্ত অনেকের মনেই আশার আলো জাগাবে এবং জীবনদানের এই পবিত্র কাজে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।